খাগড়াছড়িতে সংঘর্ষের ঘটনায় দাঙ্গা বাঁধানোর ষড়যন্ত্র দেখছে আইএসপিআর, সংযত থাকার আহ্বান। রাজধানীর একটি হাসপাতালে সমন্বয়ক পরিচয়ে চাঁদাবাজি, গ্রেপ্তার 4, মোহাম্মদপুর থানায় মামলা। নিউ ইয়র্কে রোহিঙ্গা বিষয়ক আন্তর্জাতিক সম্মেলন কাল, পরিস্থিতি তুলে ধরবেন প্রধান উপদেষ্টা। শারদীয় দুর্গোৎসবের সপ্তমী আজ, সকালে পুষ্পাঞ্জলি, মণ্ডপে মণ্ডপে ভক্তদের ভিড়। স্বাগত এখন বাজারে, পুরো আয়োজন আপনাদের সঙ্গে আছে আমি সানি মৃধা। খাগড়াছড়ি ও গুইমারায় সৃষ্ট পরিস্থিতি, পার্বত্য অঞ্চলের সকল জাতি গোষ্ঠী, রাজনৈতিক দলের নেতা ও জনগণকে সংযত আচরণের আহ্বান জানিয়েছে সেনাবাহিনী। আন্তঃবাহিনী জনসংযোগ পরিদপ্তর থেকে পাঠানো বিবৃতিতে এই আহ্বান জানানো হয়। বিবৃতিতে পার্বত্য অঞ্চলের স্থিতিশীলতা ফেরাতে সেনাবাহিনী সহ সব আইনশৃঙ্খলা বাহিনীকে সহযোগিতার জন্য অনুরোধ জানানো হয়। গুইমারার বিভিন্ন ঘটনাকে পুঁজি করে আইনের আশ্রয় না নিয়ে পার্বত্য অঞ্চলকে অস্থিতিশীলতা এবং সাম্প্রদায়িক সহিংসতার বিষয়টি ষড়যন্ত্রের অংশ উল্লেখ করে বিবৃতিতে বলা হয়, দেশের অখণ্ডতা রক্ষায় দৃঢ় প্রতিজ্ঞ সেনাবাহিনী। বিবৃতিতে স্কুল ছাত্রী ধর্ষণের অভিযুক্ত সয়নশীলকে গ্রেপ্তার করার পরও ইউপিডিএফ ও এর অঙ্গ সংগঠন পাহাড়ে সাম্প্রদায়িক সহিংসতা চালিয়ে যাওয়ার বিস্তারিত তুলে ধরা হয়। রাজধানীর মোহাম্মদপুরের একটি বেসরকারি হাসপাতালে সমন্বয়ক পরিচয়ে চাঁদাবাজির ঘটনায় 4 জনকে গ্রেপ্তার করেছে পুলিশ। তাদের বিরুদ্ধে মোহাম্মদপুর থানায় রাতেই মামলা দায়ের করেন ভুক্তভোগী। যদিও অভিযুক্তদের দাবি চাঁদা নয়, সমস্যার সমাধানের উদ্দেশ্যেই তারা হাসপাতালের মালিক আফরোজা শিল্পীর সাথে যোগাযোগ করেন। সিফা শাহরিয়ারের প্রতিবেদন বিস্তারিত। ভাই, এখন টাকা তো 20,000-এর মতো ম্যানেজ হয়েছে, এখন এটা দিলে হবে? না 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 না, বাচ্চার বাবা আমার এখানে আছে। ভাই আপনি একটু ম্যানেজ করেন ভাই। মুঠোফোনের বিপরীত প্রান্তের ব্যক্তির নাম আব্দুর রহমান মানিক, যিনি নিজেকে সাবেক সমন্বয়ক ও এনসিপি নেতা পরিচয় দেন। আপনি অলরেডি এটার সাথে একবার জড়ায় আপনার মোটামুটি নিউজ সবই হয়েছে। রোববার রাতে রাজধানীর মোহাম্মদপুরের একটি বেসরকারি ক্লিনিকে সমন্বয়ক পরিচয় দিয়ে চাঁদাবাজির সময় এই মানিক, রাব্বি সহ 4 জনকে গ্রেফতার করেছে আইনশৃঙ্খলা বাহিনী। তাদের বিরুদ্ধে মোহাম্মদপুর থানায় রাতে একটি মামলা দায়ের করেন ভুক্তভোগী, যেখানে উল্লেখ করা হয় সেফ হাসপাতাল ও ডায়াগনস্টিক সেন্টারের মালিক আফরোজা শিল্পীর কাছে 3 লাখ টাকা চাঁদা দাবি করেন এবং 2 ধাপে 2,20,000 টাকা আদায় করা হয়। তাহলে আমি কিভাবে মানুষ ব্যবসা করব? এই সরকারের কাছে আমাদের জোর অনুরোধ, আমরা যারা ব্যবসা করি তারা যেন এইরকম ভয়ঙ্করের মধ্যে না থাকে। আগে নিচে 1,20,000 আমার ছেলের ওখান থেকে, পরে নিচে 1 লক্ষ। আজকে ওনারাই ফোন দিয়ে বলছে আমারে, হ্যাঁ রেকর্ড আছে, আপনাকে এনসিপি পরিচয় দিয়েছে। হ্যাঁ। যদিও অভিযুক্তদের দাবি চাঁদা নয়, সমস্যা সমাধানের উদ্দেশ্যেই তারা আফরোজা শিল্পীর সাথে যোগাযোগ করেন। লোক দুটো আসছে না, ওরা আবার আমার পরিচিত। এই বিষয়ে মোহাম্মদপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তার সাথে যোগাযোগ করলেও তিনি বক্তব্য দিতে রাজি হননি। সিফাত শাহরিয়ার, এখন ঢাকা। বাংলাদেশ সরকার ও জাতিসংঘের উদ্যোগে কাল নিউ ইয়র্কে অনুষ্ঠিত হতে যাচ্ছে রোহিঙ্গা বিষয়ক উচ্চ পর্যায়ে আন্তর্জাতিক সম্মেলন, যেখানে জাতিসংঘের সদস্যভুক্ত শতাধিক দেশের প্রতিনিধির পাশাপাশি অংশ নেবেন বিভিন্ন আন্তর্জাতিক বিষয়ক দাতা সংস্থা সহ শরণার্থী বিষয়ক সংস্থার প্রধানরা, যেখানে বিশ্ব নেতাদের সামনে বাংলাদেশের রোহিঙ্গা পরিস্থিতি তুলে ধরবেন প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস। নিউ ইয়র্ক থেকে মাহমুদ রাকিবের প্রতিবেদন। বাংলাদেশ স্বাধীনের পর থেকে কয়েক দফায় মিয়ানমারের জান্তা সরকারের জুলুম নির্যাতনের শিকার হয়ে কক্সবাজারে অনুপ্রবেশ করেছে সেখানকার নিপীড়িত মানুষ। সবশেষ 2017 সালে স্রোতের মতো লাখ লাখ রোহিঙ্গা কক্সবাজারে আশ্রয় নেয়।
আন্তর্জাতিক বিভিন্ন সংস্থার তথ্য বলছে বাংলাদেশে এখন প্রায় 15 লাখ রোহিঙ্গা বসবাস করছে, যার বেশিরভাগই 2017 সালে এসেছিল রাখাইন রাজ্য থেকে। বাংলাদেশের কক্সবাজারে বসবাসরত রোহিঙ্গাদের পেছনে হাজার হাজার কোটি টাকা খরচ করতে হচ্ছে সরকারকে, যা বিভিন্ন দাতা সংস্থার সহযোগিতায় করা হয়। তবে সম্প্রতি আন্তর্জাতিক দাতা সংস্থার টাকা ছাড়া কিছুটা উদাসীন মনোভাবের শঙ্কায় বাংলাদেশ। একই সাথে এখন পর্যন্ত রোহিঙ্গা প্রত্যাবাসনের কোনো কার্যকর উদ্যোগ না নেয়ায় দিন দিন ঝুঁকি বাড়ছে বাংলাদেশের। এ অবস্থায় গত বছর জাতিসংঘ সাধারণ পরিষদ অধিবেশনে আন্তর্জাতিক সম্মেলনের আয়োজনের জন্য সব সদস্য রাষ্ট্রকে আহ্বান জানিয়েছিলেন প্রধান উপদেষ্টা। তারই ধারাবাহিকতায় এবছর আগস্টে কক্সবাজারে একটি প্রস্তুতিমূলক সম্মেলন আয়োজন করে অন্তর্বর্তী সরকার। কূটনীতিক ও দেশের শীর্ষ রাজনীতিবিদদের অংশগ্রহণে সেই সম্মেলন থেকে রোহিঙ্গা সংকট সমাধানে আন্তর্জাতিক মনোযোগ আকর্ষণ করতে জাতিসংঘের উচ্চ পর্যায়ের সম্মেলনের সিদ্ধান্ত হয়। Rohingya guests to return to their own home in their own environment. অন্তর্বর্তী সরকার বলছে 30 সেপ্টেম্বর উচ্চ পর্যায়ের বৈঠক থেকে রোহিঙ্গাদের নিরাপদ প্রত্যাবর্তন, মিয়ানমারের শান্তি প্রতিষ্ঠা, মানবিক সহায়তা বৃদ্ধি এবং শরণার্থী শিবিরের নিরাপত্তা বিষয়টি গুরুত্ব পাবে। জাতিসংঘ অধিভুক্ত শতাধিক দেশের প্রতিনিধিদের সামনে রোহিঙ্গাদের নিয়ে বিশ্ব সম্প্রদায়ের জন্য চলমান সমস্যার একটি স্থায়ী ও প্রকৃত সমাধান খুঁজে বের করতে পথ নির্দেশিকা চাইবেন ডক্টর ইউনূস। এই পুরো ফোকাসটা দেওয়ার মূল উদ্দেশ্য হচ্ছে রোহিঙ্গা ক্রাইসিসটা আবার ইন্টারন্যাশনাল ডিপ্লোম্যাটিক এফার্টসের একটা ফোর ফ্রন্টে আনা। এটা যাতে আবার মানুষ, পুরো ইন্টারন্যাশনাল প্রেস, ইন্টারন্যাশনাল অ্যাক্টরসরা জন্য এটাকে সিরিয়াসলি ভাবে। রোহিঙ্গা সম্মেলনে অংশ নেবেন বিএনপি, জামায়াত ও এনসিপির শীর্ষ নেতারাও, যেখানে তারাও বিশ্ব সম্প্রদায় এবং আন্তর্জাতিক সংস্থাগুলোকে বাংলাদেশের রোহিঙ্গা পরিস্থিতি তুলে ধরবেন। তবে সম্মেলনে চীন ও মায়ানমার সরকারের প্রতিনিধি থাকবেন কিনা তা নিশ্চিত করতে পারেননি প্রেস সচিব। তারা তো নিউ ইয়র্কে আসতে পারছেন না, তাদের কথাটা যাতে নিউ ইয়র্কে আসে, তারা যা যা বক্তব্য দিয়েছেন ওইটা 24-25 তারিখে সেটা পুরোটা লিপিবদ্ধ করে এখানে নিয়ে আসা হচ্ছে। তিনি জানান, ফিলিস্তিন, ইউক্রেন, সিরিয়া সহ দেশে দেশে নানা অস্থিরতার কারণে বাংলাদেশের রোহিঙ্গা ইস্যু অনেকটাই আড়ালে চলে গেছে। জাতিসংঘের এই সম্মেলনের মাধ্যমে আন্তর্জাতিক সম্প্রদায় পুনরায় রোহিঙ্গা ইস্যুতে ওয়াকিবহাল হবে বলেও মনে করে বাংলাদেশ। আমরা আশা করছি যে বিশ্বের শতাধিক দেশ এটায় জয়েন করবেন এবং বড় বড় যারা সুপার পাওয়ার আছে তারা সবাই থাকবেন, ইন্টারন্যাশনাল এইড এজেন্সিগুলো থাকবেন, ইউএনের এজেন্সিগুলো থাকবেন, সবাই মিলে আমরা আবার রোহিঙ্গা ক্রাইসিসটাকে আবার ইন্টারন্যাশনাল অ্যাটেনশনের কেন্দ্রবিন্দুতে নিয়ে আসতে পারব। মূলত উচ্চ পর্যায়ের এই বৈঠক থেকে রোহিঙ্গার সমস্যা সমাধানে বিশ্ব সম্প্রদায়কে বাংলাদেশের দিকে নজর দেওয়ার আহ্বান জানাবেন ডক্টর মুহাম্মদ ইউনূস। এর পাশাপাশি পুরো বিশ্বে বাস্তুচ্যুত জনসংখ্যার সংখ্যা কিভাবে সুন্দর কোটায় নামিয়ে আনা যায় তারও একটি দিক নির্দেশনা থাকবে তার বক্তব্যে। তবে যাদের জন্য এই আয়োজন, সেই রোহিঙ্গা প্রতিনিধি যদি এই সম্মেলনে সশরীরে উপস্থিত না থাকে, তাহলে এটি কতটা ফলপ্রসূ হবে সে প্রশ্ন থেকেই যাবে। মাহমুদ রাকিব, এখন জাতিসংঘ, নিউ ইয়র্ক। আজ মহাসপ্তমী। সকালে সপ্তাধি কল্পরম্ভ ও বিহিত পূজা থেকে হবে সপ্তমীর আনুষ্ঠানিকতা। থাকছে দেবীর চক্ষুদান, নবপত্রিকা প্রবেশ ও কলাব স্নান। সে খবর জানাতে ঢাকেশ্বরী জাতীয় মন্দির থেকে যুক্ত হচ্ছেন সহকর্মী তানজিলা খান মিম। আর রাজধানীর বাইরে রাজশাহীর চন্দ্রবনী পূজা মণ্ডপে আছেন রাকিবুল হাসান এবং চুয়াডাঙ্গার বড় বাজার দুর্গা মণ্ডপ থেকে যুক্ত হচ্ছেন অনিক চক্রবর্তী। আমরা শুরুতেই যাচ্ছি তানজিলা খান মিমের কাছে। মিম, মহাসপ্তমীর পূজা ঘিরে তো আমরা জানি চক্ষুদান থেকে শুরু করে নবপত্রিকা প্রবেশ আর এছাড়াও কিন্তু কলাব স্নান রয়েছেন। এর বাইরে আর কি কি রয়েছে জানাবেন? সানি, তার আগে বলতে চাই শারদীয় দুর্গোৎসবের যে আনন্দ, সেই আনন্দ কিন্তু ইতোমধ্যেই সনাতন ধর্মাবলম্বীদের মনে ছড়িয়ে গিয়েছে। কারণ আজ মহাসপ্তমী এবং এই মহাসপ্তমী থেকেই শুরু হবে দেবী দুর্গার দর্শন, মন্দিরে মণ্ডপে গিয়ে পাশাপাশি পূজায় অংশগ্রহণ এবং একে অপরের সঙ্গে পূজার যে শুভেচ্ছা বিনিময় সেগুলো। গতকাল ষষ্ঠীর সন্ধ্যাতেই পূজার সামনে, প্রতিমার সামনে থেকে পর্দা সরিয়ে দেওয়া হয়েছে এবং তারপরেই কিন্তু আসলে সনাতন ধর্ম
ধর্মাবলম্বীরা দেবী দুর্গাকে দেখতে পেয়েছেন। তিনি কৈলাস থেকে মর্তলোকে এসেছেন, তার শ্বশুরবাড়ি থেকে বাবার বাড়িতে বেড়াতে এসেছেন। সঙ্গে আছেন তার 2 কন্যা এবং 2 পুত্র, লক্ষ্মী, সরস্বতী, গণেশ, কার্তিক, সকলকে নিয়ে তিনি আসলে বিজয়া দশমী পর্যন্ত অবস্থান করবে মর্তলোকে এবং এই কটি দিন কিন্তু তিনি ভক্তদের সঙ্গেই থাকবেন, ভক্তদের সঙ্গে ঘরে 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 থাকবেন এবং এই সময় আসলে দেবী দুর্গা অনেক বেশি জাগ্রত থাকেন, যার ফলে সনাতন ধর্মাবলম্বীরা প্রাণ ভরে দেবী দুর্গার কাছে প্রার্থনা করেন। আজকে আর কি কি আনুষ্ঠানিকতা থাকবে আপনি বলছিলেন, সকালে যেহেতু এই কল্পারম্ভ এবং বিহিত পুজো হবে, এই কল্পারম্ভ এবং বিহিত পূজাটির মধ্য দিয়েই আজকের সপ্তমীর সকালটা শুরু হবে। এছাড়াও প্রতিদিন সকালেই কিন্তু এই কল্পারম্ভ পূজাটি থাকবে, কারণ সংকল্প এবং আরম্ভ এই 2 নিয়েই কিন্তু কল্পারম্ভ। আর এই পূজার মাধ্যমে দেবী দুর্গার কাছে প্রার্থনা করা হয়, এই যে পূজা করা হচ্ছে, প্রতিজ্ঞা করা হয়, এই শারদীয় দুর্গোৎসবে তার যে পূজা অর্চনা তার সঠিক রীতি শাস্ত্র অনুযায়ী মেনেই পূজা অর্চনা করা হবে, সেটি এই পূজার মধ্য দিয়ে দেবী দুর্গার কাছে প্রতিজ্ঞা করা হয়। এরপর চক্ষুদানের বিষয়টি রয়েছে, চক্ষুদান করা হবে। এই চক্ষুদানের বিষয়টি আসলে এক এক দেশে কিংবা এক এক ধর্মীয়ভাবে এক একভাবে পালন করা হয়। যেমন ঢাকেশ্বরী মন্দিরে আজ এই চক্ষুদানের বিষয়টি রয়েছে এবং এখানে আসলে চক্ষুদান হবে। এরপর নবপত্রিকা স্থাপন, নবপত্রিকা স্নান, সেই কর্মযজ্ঞগুলো রয়েছে। ইতোমধ্যেই কিন্তু আপনি নিশ্চয়ই দেখতে পাচ্ছেন প্রতিমার পাশেই কিন্তু একটি কলা গাছকে সাদা লাল শাড়িতে মুড়িয়ে রাখা হয়েছে। এই কলা গাছটির সঙ্গে 9টি উদ্ভিদের পাতা যুক্ত করে কলা গাছকে লাল সাদা শাড়ি পরে একটি নববধূর রূপ দেওয়া হয়েছে এবং তার মধ্য দিয়ে এই নববধূকে 9টি রূপে সনাতন ধর্মাবলম্বীরা পূজা করবেন এবং তার মধ্যে ষোড়শ উপাচার তো থাকবেই, সেগুলোর মধ্য দিয়ে তারা এই পুজোটি করবেন। আর এই পূজার মধ্য দিয়ে দেবী দুর্গার যে 9টি রূপ রয়েছে সেই রূপকেই আসলে তারা পুজো করবেন। এরপর রয়েছে নবপত্রিকা স্নান। এক্ষেত্রে দেবী দুর্গার সামনে একটি দর্পণ বা আয়না রাখা হয়েছে, যেই আয়নার সামনে প্রতিবিম্ব হিসেবে এই কলাবউকে স্নান করানো হবে। অর্থাৎ এই কর্মযজ্ঞগুলো কিন্তু রয়েছে এখন পর্যন্ত সকালে 9টা 58 তিথি রয়েছে এবং তার মধ্য থেকে পূজার প্রস্তুতি হবে, পূজা শুরু করে দেওয়া হবে। পুরোহিতরা সেই প্রস্তুতিতেই এখনো পর্যন্ত ব্যস্ত রয়েছেন এবং এরপর কিন্তু সন্ধ্যায় সন্ধি পুজো রয়েছে। আর ভক্তরা এরই মধ্য থেকে আসতে শুরু করছেন। যেভাবে বলছিলাম যে সকালটা আসলে সপ্তমীর সকাল, যেহেতু আজকে থেকেই তারা মন্দিরে মণ্ডপে দেবী দুর্গার দর্শন পেতে ঘুরে বেড়াবেন, তাই সকাল থেকে ভক্তরা চলে আসছেন। এবছর দেবী দুর্গা এসেছেন কিন্তু গজে চড়ে এবং ফিরবেন দোলায় চড়ে। দোলায় চড়ে ফেরার ক্ষেত্রে কিছুটা শঙ্কা রয়েছে, কারণ দোলায় চড়ার সময় মহামারীর একটি ইঙ্গিত দেওয়া হয়ে থাকে। তবে পুরোহিত যারা রয়েছেন এখানে তারা বলছিলেন যে তারা বিশেষভাবে একটি পূজার আয়োজন করবেন যেন দেবী দুর্গা নিরাপদভাবে পৌঁছাতে পারেন এবং তিনি ভক্তদের মাঝে কৃপা বজায় রাখেন, কোনো ধরনের অশুভ যেন কোনো কিছু না হয়। সানি, এই ছিল এখন পর্যন্ত ঢাকেশ্বরী মন্দির থেকে আমার কাছে সর্বশেষ। এবার সপ্তমী খবর জানতে যুক্ত হব রাজশাহীতে, যেখানে আসছেন সহকর্মী রাকিবুল হাসান। রাকিব, সপ্তমীর পূজা ঘিরে কি এখানে মণ্ডপে ভক্তরা আসতে শুরু করেছে কিনা, কি ভিড় আছে আবার জানাবেন। সানি, আসলে অষ্টপদে কল্পারম্ভ, তারপরে বিহিত পূজা এবং বাকি যে আনুষ্ঠানিকতা সেটির মধ্য দিয়ে আসলে মহাসপ্তমীর আয়োজন রাজশাহীতে শুরু হচ্ছে। আমরা সকাল থেকে বিভিন্ন মন্দির মণ্ডপগুলো নিয়ে ঘুরে দেখছিলাম, অনেকে তারা তাদের আয়োজনগুলো করছে, এই পুজোর জন্য যাবতীয় যে জোগাড় যন্ত্রণা করা লাগে সেগুলো তারা করছেন। আমরা প্রত্যেকটি মণ্ডপে মন্দিরে দেখছি সেই আয়োজন চলছে। একটু আপনাদেরকে দেখায় যে এখানে মাত্রই আসলে এই যে উলুধ্বনি আর শঙ্খ সুরে ঢাকের তালে কিন্তু এই যে সপ্তমী বিহিত পূজা সেটির আসলে সূচনা হলো এবং এর মধ্য দিয়ে কলাব স্নান, এই স্নানের জন্য আমরা দেখেছি সকাল থেকে বিভিন্ন মন্দিরের যারা পুরোহিত তারা কিন্তু পাশেই যে পদ্মা নদী, সেই পদ্মা নদী থেকে কিন্তু ঘটে করে আসলে পানি নিয়ে এসেছেন এবং সেই পানি দিয়েই এই যে কল্পারম্ভ এবং এর যে নবপত্রিকা স্থাপন, তাতে যে আসলে দর্পণের সামনে যে স্নান করা হয় সেই স্নানের আয়োজন চলছে এবং এরপরেই আসলে যে সপ্তমী বিহিত পূজা সেটির আয়োজন চলবে।
তো রাজশাহীতে আসলে 462টি যে মণ্ডপ এবং মন্দির রয়েছে, প্রত্যেকটি জায়গাতেই আসলে এই সপ্তমী বিহিত পূজা সকাল 6টা থেকে লগ্ন শুরু হয়েছে এবং সেটি 9টা 9:30 অবধি আসলে তাদের যে কার্যকলাপগুলো রয়েছে, যেই আনুষঙ্গিক যে ধরনের রীতি রেওয়াজগুলো রয়েছে সেগুলো তারা সম্পন্ন করবে। সানি, আমরা একটু জানিয়ে রাখি যে এখন পর্যন্ত আসলে এই যে শারদীয় দুর্গা উৎসব সেটির কিন্তু আজকের যে মহা আয়োজন, আজকের প্রত্যেকটি ধাপে ধাপে কিন্তু আসলে নানা ধরনের পরিবর্তন হবে এবং আজকের আয়োজনটি পঞ্চমী এবং ষষ্ঠীর থেকে বেশি, এবং এটা দিয়ে আসলে মূলত দুর্গা উৎসবের যে মূল আয়োজন সেটি আসলে শুরু হলো এবং দেবীর যে দর্শন, বিভিন্ন মণ্ডপে মন্দিরে গিয়ে যে ঠাকুর দর্শন এবং এই সময় দেবীর যে জাগ্রত অবস্থা সেটিকে আসলে স্মরণ করে যারা ভক্ত অনুরাগীরা আছেন তারা প্রার্থনা করবেন এবং এই প্রার্থনায় অনেকের সাথে আমাদের কথা হয়েছে, তারা বলছেন যে আসলে দেশের শান্তি কামনায় তারা প্রার্থনা করবেন, পুরো পৃথিবীর শান্তি কামনা প্রতিষ্ঠা যেন হয় সেটি আসলে মায়ের কাছে প্রার্থনা করবেন। এবং এই যে কৈলাস থেকে মর্তে দেবী এসেছেন, এই মর্তে বাবার বাড়িতে যতদিন তিনি থাকবেন তাকে ভোগ আরতি, সন্ধ্যা আরতি সহ নানা ধরনের কিন্তু আসলে পূজিত করা হবে। আচ্ছা, এবং এই আয়োজনের মধ্য দিয়ে আসলে এই সপ্তমীর যে মহা আয়োজন, সেই সপ্তমীর মহা আয়োজনের মধ্য দিয়ে আসলে অষ্টমী তিথি পাবে আজকে সন্ধ্যায় সন্ধি পূজা, তারপরে আসলে অষ্টমী তিথিতে পড়বে এবং আগামীকাল ঠিক একইভাবে দেবীর আরাধনা করা হবে। তো এই ছিল রাজশাহীর মণ্ডপগুলো থেকে আমার কাছে সর্বশেষ খবর। সানি, এবার সপ্তমীর খবর জানতে যুক্ত হব চুয়াডাঙ্গায়, সেখানে আছেন সহকর্মী অনিক চক্রবর্তী। অনেক, চুয়াডাঙ্গাতে সপ্তমীর আনুষ্ঠানিকতা শুরু হয়েছে কিনা জানাবেন। অনেক, আপনি কি শুনতে পাচ্ছেন কিনা যে সপ্তমীর আনুষ্ঠানিকতা শুরু হয়েছে কিনা, ভক্তরা ভিড় করছেন কিনা জানাবেন। চুয়াডাঙ্গার যে মণ্ডপগুলো রয়েছে, এবার 112টি মণ্ডপে কিন্তু পূজা হচ্ছে এবং এই মণ্ডপগুলোতে গতকাল থেকেই কিন্তু এই পূজা অর্চনা শুরু হয়েছে এবং আজ মহাসপ্তমী, সকাল থেকে এই সপ্তমী পূজার প্রস্তুতি আসলে নিচ্ছেন মন্দির কমিটির যারা সদস্য রয়েছেন বা পূজারী রয়েছেন, তারা কিন্তু সপ্তমী পূজার প্রস্তুতি নিচ্ছেন। পাশাপাশি একটা বিষয় জানিয়ে রাখিস আমি যে সকাল 10টার পরে কিন্তু মূল পূজায় বসবে এখানকার যারা পূজারী রয়েছেন তারা, এবং 10টার পরপরই মন্দির প্রাঙ্গণে ভক্তবৃন্দরা প্রবেশ করবেন এবং তারা মায়ের কাছে, দেবী দুর্গার কাছে পুষ্পাঞ্জলি দেবেন। অর্থাৎ হিন্দু পুরাণ মতে, শাস্ত্র মতে কিন্তু যেটাকে অঞ্জলি বলে, পুষ্পাঞ্জলি বলে, মণ্ডপে সেই ভক্তবৃন্দর আগমন আর একটু পরেই কিন্তু ঘটবে এবং যারা ভক্তবৃন্দ এই মণ্ডপগুলোতে প্রবেশ করবেন তারা দেবী দুর্গার কাছে পুষ্পাঞ্জলি দেওয়ার পর তাদের যে মনোবাঞ্ছা, মনের যে আকাঙ্ক্ষা, সেইগুলো আসলে তারা চাইবেন। এর পরপরই দেবী দুর্গার অঞ্জলির আগে কিন্তু প্রাণ প্রতিষ্ঠানের একটা বিষয় রয়েছে, অর্থাৎ সপ্তমী পূজার মূল যে অংশটা সেটা হচ্ছে দেবী দুর্গার চক্ষুদান এবং প্রাণ প্রতিষ্ঠান। শুধু দেবী দুর্গা নয়, অন্যান্য যে দেবদেবীগুলো রয়েছে দেবী দুর্গার পাশে, অর্থাৎ গণেশ, কার্তিক, সরস্বতী সহ অন্যান্য দেবদেবী, সকল দেবদেবীরই কিন্তু ঠাকুর মশাই প্রাণ প্রতিষ্ঠান করবেন বিভিন্ন মন্ত্র উচ্চারণের মধ্য দিয়ে। এরপর পরই পূজার অন্যান্য আনুষ্ঠানিকতা চলবে, মহা আরতি চলবে। তারপর পরে কিন্তু এই পূজার সপ্তমী পূজার সমাপ্তি ঘটবে এবং রাত্রিবেলা কিন্তু আরতি হবে এবং মহা আরতি রাত্রিবেলা হবে এবং বিভিন্ন মণ্ডপে সাংস্কৃতিক অনুষ্ঠান রয়েছে। আরতির পরপরই মোটামুটি মহাসপ্তমীর যে কার্যক্রম সেটি কিন্তু আসলে শেষ হবে। আগামীকাল জানিয়ে রাখি যে আগামীকাল কিন্তু মহা অষ্টমী, সেই মহা অষ্টমীর সবশেষ পরিস্থিতি কিন্তু আগামীকাল জানাতে পারবো। তো আমার কাছে চুয়াডাঙ্গা থেকে মহাসপ্তমী নিয়ে এই ছিল সবশেষ। সামি, মহাসপ্তমীর খবর জানাতে রাজধানী ও রাজধানীর বাইরে থেকে যুক্ত ছিলেন সহকর্মীরা। 3 যুগ পর হতে যাচ্ছে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের ছাত্র সংসদ নির্বাচন। পাহাড়ে বিস্তৃত এই ক্যাম্পাসে নেই নিরাপত্তা বেষ্টনী। এতে গ্রামবাসী সহ বহিরাগতদের অবাধ যাতায়াতে চাকসু নির্বাচনের নিরাপত্তা নিয়ে শঙ্কায় প্রার্থী ও শিক্ষার্থীরা। তারা বলছেন, বিশ্ববিদ্যালয়ের নিরাপত্তা দপ্তর থাকলেও ঢাল নেই, তলোয়ার নেই অবস্থা।
তাই নির্বাচন নির্বিঘ্ন করতে সেনা মোতায়েনের দাবি। শোয়েব রহমানের প্রতিবেদনে বিস্তারিত। স্থানীয় গ্রামবাসীর সঙ্গে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের ব্যাপক সংঘর্ষের ঘটনা ঘটে। এই সংঘর্ষের ব্যাপকতা এবং হতাহতের সংখ্যা মিলিয়ে এমন পরিস্থিতি ৬০ বছর বয়সী চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের ইতিহাসে প্রথম। সামনে আরও একটি বড় আয়োজন চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে। প্রায় ৩৬ বছর পর ১২ অক্টোবর অনুষ্ঠিত হতে যাচ্ছে চাকসু নির্বাচন। পাহাড় বেষ্টিত এ বিশ্ববিদ্যালয়ের বহু জায়গায় নেই সীমানা প্রাচীর, অনেক প্রবেশ পথও অরক্ষিত। বিশ্ববিদ্যালয়ে নিরাপত্তা দপ্তর নামে একটি স্বতন্ত্র দপ্তর থাকলেও শিক্ষার্থীরা এটিকে বলছেন ঠুঁটো জগন্নাথ। এমন অবস্থায় চাকসু নির্বাচনে নিরাপত্তা নিয়ে উদ্বেগ শিক্ষার্থীদের। বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে সবচেয়ে বড় অনাকাঙ্ক্ষিত ঘটনা ঘটে গেছে এই প্রশাসনের অধীনে। তো এই প্রশাসন এই জায়গা থেকে আমরা এখনো শঙ্কিত, আসলে প্রশাসন কতটুকু তার নিরাপত্তাটা নিশ্চিত করতে পারবে। এখানে আমাদের যে ক্যাম্পাসে যে নিরাপত্তা রক্ষী আছে, পাশাপাশি প্রশাসন যদি মনে করে এখানে পুলিশ বাহিনী থাকতে পারে, কিন্তু আসলে একটা ছাত্র সংসদ নির্বাচন, সেই ছাত্র সংসদ নির্বাচনে মানে যতটুকু নিরাপত্তা দরকার ততটুকুই যাতে থাকে সেটা আমরা চাই। এরই মধ্যে নিরাপত্তা ইস্যুতে স্বরাষ্ট্র উপদেষ্টার সঙ্গে বৈঠক করেছে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় প্রশাসন। বৈঠক হয়েছে আইনশৃঙ্খলা বাহিনী এবং গুরুত্বপূর্ণ দপ্তরগুলোর সঙ্গেও। স্বরাষ্ট্র উপদেষ্টার আলোচনার সূত্র ধরেই সাজানো হবে নিরাপত্তা পরিকল্পনা। বাহিরের কেউ যেন নির্বাচনকে ইনফ্লুয়েন্স করতে না পারে, কোনো দল মত গোষ্ঠীর, সেই জায়গা থেকে আমরা বদ্ধপরিকর। আমাদের ডিফারেন্ট লেয়ারে আমরা সেই কাজগুলো করব। আমরা হল সহ ক্যাম্পাসের বিভিন্ন জায়গায় এ ধরনের কোনো জটলা তৈরি করা বা কোনো ধরনের বহিরাগতরা এসে এখানে ক্যাম্পাস পরিবেশ বিনষ্ট করাকে আমরা সবচেয়ে বেশি প্রায়োরিটি দিয়ে সেটিকে বন্ধ করার জন্য আমরা সিদ্ধান্ত নিই। চাকসু নির্বাচনে ভোটাধিকার প্রয়োগ করবেন ২৭,৫০০-এর বেশি শিক্ষার্থী। ভোটের আগে প্রচারণায় চলবে কথার লড়াই। তাই প্রচারণার সময় থেকেই সার্বিক নিরাপত্তা ও ক্যাম্পাসে বহিরাগতদের প্রবেশ নিয়ন্ত্রণে কার্যকর উদ্যোগ নেয়ার দাবি শিক্ষার্থীদের। এখানে ভোটাররা ঘুরে বেড়াচ্ছে, এরপরে প্রার্থীরা ঘুরছে, তারা বিভিন্ন জনের কাছে যাচ্ছে। আমার মনে হয় যদি সকলেই মনে করে যে একটা নিরাপদ ক্যাম্পাস দরকার, এজন্য পুলিশ প্রশাসন, আইন শৃঙ্খলা বাহিনী, এরপরে বিশ্ববিদ্যালয়ের নিজস্ব প্রশাসন এবং তাদের যে নিরাপত্তা কর্মী রয়েছে সবার মাধ্যমে একটা নিশ্চিদ্র নিরাপত্তা এটা নিশ্চিত করতে হবে। নির্বাচনের যে পরিস্থিতি তৈরি হবে সেই পরিস্থিতি বিশ্ববিদ্যালয়ে একসঙ্গে ৩০,০০০ স্টুডেন্ট সেদিন ক্যাম্পাসে থাকবেন। সুতরাং নিরাপত্তার জন্য আমি মনে করি বাইরের থেকে ফোর্স নিয়ে আসাই ভালো। চাকসু নির্বাচনের দিন নিরাপত্তার স্বার্থে ঝুঁকিপূর্ণ ও অরক্ষিত অংশ বন্ধ করে দেওয়ার কথা জানিয়েছেন নির্বাচন কমিশন। এছাড়াও ওই দিন শিক্ষার্থীদের সার্বক্ষণিক পরিচয়পত্র সাথে রাখার নির্দেশনাও দেয়া হয়েছে। নির্বাচন কমিশনের ইস্যুকৃত পাস ও স্টিকার ছাড়া ক্যাম্পাসে প্রবেশ করতে পারবে না কোনো যানবাহন। শোয়েব রহমান, এখন, চট্টগ্রাম। টাঙ্গাইলে পানি উন্নয়ন বোর্ডের গাফিলতিতে হুমকির মুখে পড়েছে শত শত হেক্টর ফসলি জমি ও ঘরবাড়ি। স্থানীয়দের অভিযোগ, জিও ব্যাগ যেখানে ফেলা হচ্ছে তার মাত্র ৩০০ মিটার দূর থেকে উত্তোলন করা হচ্ছে বালু। এতে নতুন করে তৈরি হচ্ছে ভাঙন ঝুঁকি। পানি উন্নয়ন বোর্ড ও জেলা প্রশাসনকে বিষয়টি একাধিকবার জানানো হলেও মেলেনি সুরাহা। কাউসার আহমেদের তথ্য ও ছবিতে প্রতিবেদন। গেল বর্ষা মৌসুমে টাঙ্গাইলের যমুনা ও ধলেশ্বর নদীতে শুরু হয় ভাঙন। বিলীন হয় বসতভিটা, ফসলি জমি, সড়ক ও ব্যবসা প্রতিষ্ঠান। হুমকির মুখে পড়ে শত শত ঘরবাড়ি। পরে ভাঙন রোধে যমুনা ও ধলেশ্বর নদীর বাম তীরে ৫১০ মিটার এলাকা জুড়ে শুরু হয় জিও টিউব ও জিও ব্যাগ ডাম্পিং। তবে ভাঙন রোধে যে জিও ব্যাগ ফেলা হচ্ছে তার ৩০০ মিটার দূর থেকে করা হচ্ছে বালু উত্তোলন, যাতে নদীর উভয় পাশে তৈরি হয়েছে ভাঙন আতঙ্ক। স্থানীয়দের অভিযোগ, পানি উন্নয়ন বোর্ডের যোগসাজশে চলছে বালু উত্তোলন কার্যক্রম। মাটি কাটতেছে, আমরা না করতে মাটি আপনারা কাটেন না, বাড়িটা ফাঁকের দিকে আনেন, এটা কাটতে তা মানতেছে না। অনেক সুবিধা ওখানে যে ওই এভেলে উল্টা খালি এভেলে দিতেছে দিয়া টেহাটি না চলে গেলি তারা চলে গেল। এই জায়গাটা না ভালো ছিল, পরিষ্কার জায়গা ছিল, আমরা বাস করে রেখেছি। এই জায়গাটার মালিক এইটা 5টা ডেগার বসাইছে, বসাই সেই বছর গাথা করে দিল, তো তার যত পয়রা নিয়ে পয়রা আঙুর ভেঙে তুলে দিল। তবে বালু তোলার বিষয় নিয়ে দায়সারা বক্তব্য দিচ্ছেন ঠিকাদার প্রতিষ্ঠানের কর্মকর্তারা। আর পানি উন্নয়ন বোর্ডের নির্বাহী প্রকৌশলী ঠিকাদারের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া তো দূরের কথা, উল্টো ঠিকাদারের পক্ষেই সাফাই গাইছেন। লোকাল স্ট্যান্ডেই বস্তা ডাম্পিং করা ধরা আর কি এভাবে। এখন লোকাল স্ট্যান্ড হলো লোকালি যেখানে স্ট্যান্ড পাওয়া যায়, এখন ওইটা তো ওইখানে ছাড়া বালি ছাড়া তো কোথায় বালি আনবে এরা, বালি ছাড়া তো আর ওই কাজ করা যাবে না। ওইটা আমি অবশ্য ওদের আমি বলছি যে তোমরা এখান থেকে আর বালি কাটো না,
যেহেতু মানুষ অবজেকশন দিছে। এই এলাকাবাসীর সাথে কথা বলেছি, তারা বলেছে যে এটা চর থেকেই এসছে, সুতরাং এখানে অতটুকু অল্প পরিমাণ বালি তোলার জন্য 2 পার ঝুঁকির মধ্যে পড়তেছে মনে হচ্ছে না। জেলা প্রশাসক বলছেন ভাঙন রোধে তাৎক্ষণিক ব্যবস্থা গ্রহণ করা হয়েছে, তবে বালু উত্তোলনের বিষয়ে পানি উন্নয়ন বোর্ডের উপরেই দায় দিচ্ছে জেলা প্রশাসক। নদী ভাঙন রোধ করতে এখানে প্রায় 26,000-এর উপরে জিও ব্যাগ ফেলা হবে এবং 800-র মতো জিও টিউব ফেলা হবে। তো আশা করি এই কার্যক্রমের ফলে একটা দীর্ঘমেয়াদী টেকসই নদী ভাঙন রোধ আমরা করতে পারবো এখানকার মানুষদের জন্য। পরিবেশবিদরা বলছেন অপরিকল্পিত ড্রেজিংয়ের ফলে একদিকে হুমকির মুখে পড়ছে পরিবেশ, অন্যদিকে নষ্ট হচ্ছে সরকারি অর্থ। পরিকল্পনা করতে হবে যে আমি কোথায় করব, কিভাবে করব, ডিটেইলস একটা পরিকল্পনা করা দরকার, কারণ এটার সাথে জীববৈচিত্র্যের সম্পর্ক আছে। কারণ নদীতে প্রচুর জীববৈচিত্র্য থাকে, এক একটা জায়গায় এক এক ধরনের জীববৈচিত্র্য থাকে। নদী যেখানেই আমি তো এটা পূর্ণাঙ্গ একটা পরিকল্পনা করা দরকার। যমুনা ও ধলেশ্বর নদীর বাম তীর রক্ষায় বরাদ্দ দেয়া হয় 98,71,000 টাকা। স্থানীয়রা বলছেন সঠিক তদারকি আর পানি উন্নয়ন বোর্ডের গাফিলতিতে নষ্ট হচ্ছে সরকারের অর্থ। এখন কুয়াকাটা সংলগ্ন বঙ্গোপসাগরে মিলছে কাঙ্ক্ষিত ইলিশ, তবে চাহিদার তুলনায় তা কম হয়, বাজারে তেমন প্রভাব নেই, বিক্রি হচ্ছে চড়া দামে। এছাড়া বেড়েছে অন্যান্য মাছের দাম। এ নিয়ে বিস্তারিত জানাতে আলিপুর মৎস্য বন্দর থেকে যুক্ত হচ্ছেন সহকর্মী জসিম পারভেজ। জসিম, আকারভিদি ইলিশের দাম কেমন দেখছেন, এছাড়া অন্যান্য মাছের সরবরাহ দরদাম কেমন দেখছেন জানাবেন। সানি, আপনি আপনার মাধ্যমে জানিয়ে রাখতে চাই, সেটি হচ্ছে কিন্তু গত বৃহস্পতি, শুক্র, শনি 3 দিন ছিল দুর্যোগপূর্ণ আবহাওয়া। সেটা সাগর উত্তাল থাকার কারণে কিন্তু সকল মাছ ধরার ট্রলার নিরাপদ আশ্রয়ের জন্য এই মৎস্যবন্দর আলিপুর মহিপুরের যে পোতাশ্রয় রয়েছে শিববাড়িয়া নদে আশ্রয়ে ছিল। কিন্তু গতকালকে সকল ট্রলার মাছ শিকারের জন্য বঙ্গোপসাগরে যাত্রা শুরু করে সমুদ্র শান্ত হওয়ার পরপরই। যারা কুলের কাছাকাছি, উপকূলের কাছাকাছি যে সকল জেলেরা মাছ শিকারে গিয়ে মাছ শিকার করেছেন, তারা সে সকল মাছ নিয়ে এই মৎস্যবন্দর আলিপুরে আজ সকালে এসেছেন। সেগুলো বেচা বিক্রি হয়েছে এবং গভীর সমুদ্রে যে সকল বড় বড় ট্রলার মাছ শিকারে গিয়েছে সেগুলো এখনো ফেরেনি। তবে 3 থেকে 4 দিন পরেই কিন্তু ইলিশ সংরক্ষণ অভিযান শুরু হবে। তার মধ্যেই তারা ফিরে আসবেন, তখন মাছের সরবরাহ বাড়তে পারে বলে প্রত্যাশা করছেন ব্যবসায়ী ও জেলেরা। তো আজকে এখন আমি আলিপুর মৎস্য অবতরণ কেন্দ্রে এসে আমরা দেখতে পেরেছি যে আজ 1 কেজি ওজনের যে ইলিশ তা প্রতি কেজি বিক্রি হয়েছে 2000 থেকে 2200 টাকা। এখানে গত 1 সপ্তাহের ব্যবধানে বেড়েছে 300 থেকে 400 টাকা প্রতি কেজিতে এবং 800 থেকে 900 গ্রাম ওজনের যে ইলিশ তা আজ বেচা বিক্রি হচ্ছে প্রতি কেজি 1700 থেকে 1800 টাকা। এখানেও বেড়েছে প্রতি কেজিতে 300 থেকে 400 টাকা এবং 500 থেকে 700 গ্রাম ওজনের যে ইলিশ তা আজ বেচা বিক্রি হচ্ছে 1200 থেকে 1300 টাকা। এখানেও বেড়েছে 2 থেকে 300 টাকা প্রতি কেজিতে এবং 400 গ্রাম ওজনের যে ইলিশ তা আজ বেচা বিক্রি হয়েছে 900 টাকা থেকে 1000 টাকা প্রতি কেজি। এখানেও বেড়েছে প্রতি কেজিতে 300 থেকে 400 টাকা। আরও যে অন্যান্য পোয়া, লইটা সহ অন্যান্য যে মাছ রয়েছে সেই মাছও কিন্তু 200 থেকে 300 টাকা কেজি দরে বিক্রি হচ্ছে, তবে সেখানে বেড়েছে 100 থেকে 150 টাকা প্রতি কেজিতে। এই ছিল আমার কাছে সবশেষ। সানি, কুয়াকাটা থেকে মাছ বাজারের দরদাম জানাচ্ছিলেন সহকর্মী জসিম পারভেজ। দেশের ইতিহাসে প্রথমবার রোগীদের হার্টে পালমোনারি ভেনাস পি ভালভ প্রতিস্থাপন সফলভাবে সম্পন্ন হয়েছে, যার মাধ্যমে জটিল শিশু হৃদরোগীর বাঁচার আশা পেয়েছে। তবে উচ্চমূল্যের ভালভ নিয়মিত প্রতিস্থাপনে সরকারের সর্বোচ্চ সহযোগিতা চেয়েছেন শিশু হৃদরোগ বিশেষজ্ঞ অধ্যাপক ডাক্তার নুরুন্নাহার ফাতেমা, যিনি তার বহুদিনের স্বপ্ন পূরণে রোগীদের পেছনে ব্যয় হওয়া টাকার সিংহভাগই নিজে দিয়েছেন। মুজাহিদ শুভর বিশেষ প্রতিবেদনে দেখুন বিস্তারিত। হাতে 1 লাখ টাকা নিয়ে
সন্তানের হার্টে 21 লাখ টাকার ভাল্ব প্রতিস্থাপন করাতে এসেছেন আলিফের বাবা মা। তার হার্টে পালমোনারি মাই ভাল্ব সফলভাবে প্রতিস্থাপন করা হয়েছে। অত্যন্ত স্বল্প মূল্যে মৃত্যু ঝুঁকি নিয়ে বেঁচে থাকা আলিফকে সুস্থ জীবনে ফিরতে দেখে চিকিৎসকদের প্রতি সীমাহীন কৃতজ্ঞতায় আপ্লুত আলিফের পরিবার। খুব খুশি, খুবই সন্তুষ্ট আল্লাহর রহমতে। আমাদের দ্বারা করা সম্ভব ছিল না, ম্যাডাম করছে বিদায় আমি যে সাকসেসফুল হতে পারলাম। সম্পূর্ণ টাকায় ম্যাডামই দিচ্ছে, বুঝছেন, আমাদের সামান্য কিছু নিচ্ছে। 1 বছর বয়সে ভারতের সার্জারি হলেও সম্পূর্ণ সুস্থ হতে পারেনি রুদ্র। তার হার্টে পালমোনারি ভেনাস পি ভাল্ব প্রতিস্থাপন করা হয়েছে, যা দেশের ইতিহাসেই প্রথম। হার্ট ফেইল করার পর রুদ্রের শরীরে যে ভাল্বটি প্রতিস্থাপন করতে হয়েছে সেটির খরচ 24 লাখ টাকা। এখানেও রুদ্রের বাবা মা সর্বসাকুল্যে 5 লাখ টাকা জমা দিয়েছেন। জন্মের 3 মাস পরে ধরা পড়ছে হার্টের সমস্যা। ওইটা করানোর পরে 4 বছর আগে আমি জানতে পারি যে বাল্বের সমস্যা। তারপর থেকে আর কি আমরা চেষ্টা আছি ম্যাডামের সাথে যোগাযোগ করিয়ে তারপর আর কি তার ব্যবস্থা করা হয়েছে। টাকাটা ম্যাডামই সব কিছু ব্যবস্থা করেছে, আমরা 5 লাখ টাকা দিতে পারছি। পৃথিবীর শিশু হৃদরোগ চিকিৎসার জনক কার্ডিওলজিস্ট অধ্যাপক ডাক্তার শাকিল আহমেদ কুরেশির নেতৃত্বে বাংলাদেশের রোগীদের হার্টে ভেনাস পি ভাল্ব প্রতিস্থাপন করেন শিশু হৃদরোগ বিশেষজ্ঞ অধ্যাপক নুরুন্নাহার ফাতেমা ও তার দল। এই স্বপ্ন বহু বছর ধরে বুকে পুষছিলেন অধ্যাপক ফাতেমা। মধ্যবিত্ত ও অসহায় 5টি শিশুর হার্টে 3টি ভাল্ব ও 2টি রিং বসাতে খরচ হওয়া 90 লাখের 65 লাখই ডাক্তার ফাতেমা নিজে দিয়েছেন। অসহায় শিশুদের পাশে দাঁড়ানোর পাশাপাশি দেশের শিশু হৃদরোগের চিকিৎসা অনন্য মাত্রায় নিতেই এই উদ্যোগ বলে জানিয়েছেন কিডস ফাউন্ডেশনের চেয়ারম্যান অধ্যাপক ফাতেমার। এই ভাল্বগুলোতে পড়তেছে 25 লাখ টাকার মতো। এর মধ্যে একটা পেশেন্টের মাত্র আছে 18 লাখ টাকা, বাকি কোনো পেশেন্টেরই টাকা নাই। অলরেডি আমরা 4টা ভাল্ব এবং আরও 3টা কেস আমরা করছি যাদের কাছে ওই রকম টাকা নাই, 1-2 লাখ টাকা বা কারো কাছে কোনোই টাকা নাই। তো আমার একটা স্বপ্ন ছিল আসলে যে বাংলাদেশ সবাই বলে ডেভেলপিং কান্ট্রি কিছু করতে পারে না, আমি একটু ওয়েস্টকে একটু দেখাতে চাই যে না আমরাও এগুলো পারি। সর্বাধুনিক ভাল্ব প্রতিস্থাপনের এই পদ্ধতি পর্যবেক্ষণ করতে ভার্চুয়াল প্রশিক্ষণে অংশ নিয়েছেন দেশের অধিকাংশ সরকারি ও বেসরকারি হাসপাতালের 3 শতাধিক কার্ডিওলজিস্ট। সব কিছু আমরা জুম করে করে ছোট ছোট জিনিসগুলো দেখাই দিচ্ছি যে এগুলো, তবে এগুলি অনেক অ্যাডভান্স পদ্ধতি। আমাদের এভারেজ যারা আছে তারা এগুলিতে যাওয়ার মতো এখনও তাদের সময় হয় নাই, তারা আস্তে আস্তে ওগুলিতে পৌঁছাবে। আমাদের পেশেন্ট আছে কিন্তু আমাদের ফান্ড নাই। আপনি কি কোনো পেশেন্টকে বলতে পারবেন তুমি এই কাজটা করো 25 লাখ টাকা দিয়ে? তাদের কাপড় চোপড় দেখে আপনার এটা বলারই সাহস হবে না। ফাদার অব কার্ডিওলজিস্ট খ্যাত অধ্যাপক ডাক্তার শাকিল কুরেশি বলেছেন, ভেনাস পি ভাল্ব প্রতিস্থাপন বাংলাদেশের নতুন প্রজন্মের হৃদরোগ বিশেষজ্ঞদের জন্য মাইল ফলক হয়ে থাকলো। ভবিষ্যতে বাংলাদেশের কার্ডিওলজিস্টরা নিয়মিতভাবে ভেনাস পি ভাল্ব প্রতিস্থাপনে সক্ষম হবেন বলে বিশ্বাস করেন তিনি। If we do some more cases, complex ones, some of the moderately complex ones are yes, but the very complex ones need a little bit more supervision, and then that happens in the West as well, where people need supervision for a certain number of cases and then they can do them independently. And the same thing for very complex cases, the same thing applies in Bangladesh, the rest of Asia. উচ্চমূল্যের ভেনাস পি ভাল্বের অভাব ও প্রতিস্থাপনের সক্ষমতা না থাকায় প্রতিনিয়তই ভুক্তভোগী শিশুরা মৃত্যুর মুখোমুখি হয়েছে। ভেনাস পি ভাল্ব প্রত্যাশী শত শত শিশু হৃদরোগীর জীবন বাঁচাতে সরকারের সর্বোচ্চ সহযোগিতা চেয়েছেন স্বাধীনতা পদকপ্রাপ্ত শিশু হৃদরোগ বিশেষজ্ঞ অধ্যাপক ডাক্তার নুরুন্নাহার ফাতেমা। মুজাহিদ শুভ, এখন, ঢাকা। এবার আন্তর্জাতিক প্রসঙ্গ। 24 ঘন্টারও কম সময়ের মধ্যে যুক্তরাষ্ট্রের মিশিগান, নর্থ ক্যারোলিনা এবং টেক্সাসে ভয়াবহ বন্দুক হামলায় সন্দেহভাজন সহ মোট 10 জনের প্রাণ গেছে। এর মধ্যে সবশেষ মিশিগানের একটি গির্জায় বন্দুক হামলা ও আগুন ধরিয়ে দেয়া ঘটনাতে সন্দেহভাজন নিহত হয়েছেন অন্তত 5 জন। অপারেশন ইরাকি ফ্রিডমে কর্মরত সাবেক 2 নৌসেনা মিশিগান ও নর্থ ক্যারোলিনায় আলাদা হামলা চালিয়েছে বলে জানিয়েছে পুলিশ। তৌহিদুর রহমান জানাচ্ছেন বিস্তারিত।
দিন দিন আরও বেশি ভয়াবহ আকার ধারণ করছে যুক্তরাষ্ট্রের বন্দুক হামলার ঘটনা। এবার শুধু বন্দুক হামলাই নয়, আগুন ধরিয়ে দিয়ে মানুষকে পুড়িয়ে মারারও চেষ্টা করেছে হামলাকারী। রোববার মিশিগানের গ্র্যান্ড ব্ল্যাক এলাকার একটি গির্জায় প্রার্থনা চলাকালীন ঘটে এই চাঞ্চল্যকর ঘটনা। বন্দুক হামলা ও অগ্নিকাণ্ডের ঘটনায় ইতিমধ্যে সন্দেহভাজন হামলাকারী সহ বেশ কয়েকজন হতাহতের শিকার হয়েছেন। আগুন নেভানো হলেও প্রাণহানি আরও বাড়ার শঙ্কা করছে কর্তৃপক্ষ। জনমনে ছড়িয়ে পড়েছে আতঙ্ক। নিরাপত্তা নিয়ে উদ্বেগ উৎকণ্ঠার পাল্লা ভারী হয়ে উঠেছে মার্কিনদের। পুলিশ জানিয়েছে একটি গাড়ি নিয়ে ঢুকে গির্জায় এলোপাতাড়ি গুলি চালানো সহ আগুন ধরিয়ে দেয় হামলাকারী। পরে পুলিশের সঙ্গে গুলি বিনিময়ে মারা যায় সন্দেহভাজন টমাস জেকব স্যানফোর্ড। তার বয়স 40 বছর। তিনি 2004 থেকে 2008 সাল পর্যন্ত মার্কিন নৌবাহিনীতে একজন মেকানিক হিসেবে কর্মরত ছিলেন। এমনকি যুক্তরাষ্ট্রের অপারেশন ইরাকি ফ্রিডমেও 1 বছর নিযুক্ত ছিলেন। মিশিগানের এই হামলার ঘটনাকে সহিংসতা আখ্যা দিয়ে তদন্তে নেমেছে FBI। As I said before, there has already been the suspect who is deceased as well. So we have 5 deceased persons from this tragic incident. I can confirm at this time that the FBI is now leading the investigation and is investigating this as an act of targeted violence. ট্রুথ সোশ্যালে দেয়া এক পোস্টে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প মিশিগানের বন্দুক হামলার ঘটনাকে ভয়ঙ্কর বলে অভিহিত করেছেন। পাশাপাশি FBI-কে গুরুত্বের সঙ্গে তদন্তেরও নির্দেশ দিয়েছেন তিনি। 24 ঘন্টারও কম সময়ের মধ্যে যুক্তরাষ্ট্রে 3টি বন্দুক হামলার ঘটনা ঘটেছে। এর মধ্যে সবচেয়ে ভয়াবহ হামলাটি ছিল মিশিগানের গির্জায়। এর 12 ঘন্টা আগে নর্থ ক্যারোলিনার একটি বারে বন্দুক হামলায় 3 জন নিহত এবং 8 জন আহত হয়েছেন। সেখানেও নাইজেল এজ নামে অপারেশন ইরাকি ফ্রিডমে কর্মরত সাবেক মার্কিন নৌসেনা হামলা চালিয়েছে বলে অভিযোগ উঠেছে। এছাড়া টেক্সাসের ইগল পাসের একটি ক্যাসিনোতে বন্দুক হামলায় প্রাণ গেছে 2 জনের। তৌহিদুর রহমান, এখন বিশ্ব। প্রতিদিন একটি নদীর বুকে শুধু কঠিন বর্জ্যই ভেসে যায় 7,000 টনের বেশি। জাকার্তার বর্জ্য অব্যবস্থাপনার প্রতীক এ নদী বিশ্বে ভয়াবহ দূষণের কবলে থাকা জলপথের অন্যতম। জীবন জীবিকার উৎস হিসেবে নদীটিকে রক্ষার বার্তা দিতে বিশ্ব নদী দিবসে তাই হয়ে গেল অভিনব এক উৎসব। বিস্তারিত জানাচ্ছেন নুজহাত কামাল। প্লাস্টিকের বোতল সহ নানা রকম পুনর্ব্যবহৃত উপকরণ দিয়ে তৈরি 40টির বেশি নৌকা ভেসে চলেছে চিলিয়ং নদীর তীর ধরে। বিশ্বের অন্যতম দূষিত নৌপথ বলেই বিশ্ব নদী দিবসে এমন প্রতীকী নৌযাত্রা চিলিয়ংয়ে। বিনোদনের পাশাপাশি পরিবেশ শিক্ষার বার্তা দিতে বিভিন্ন প্রাণী, স্থানীয় কিংবদন্তি, পরিবহনের মাধ্যম আর ভবনের আদলে তৈরি এসব নৌযান। দ্বীপদেশ ইন্দোনেশিয়ার জাকার্তায় রোববার পরিবেশের প্রতি ভালোবাসা উৎসব শিরোনামে এ আয়োজনের উদ্দেশ্য ছিল রাজধানীতে নদী দূষণ নিয়ে মানুষকে সচেতন করা। জলপথ পরিষ্কার ও প্রশস্তকরণ এবং ড্রেজিংয়ের জন্য সরকারি বিভিন্ন উদ্যোগ গতি পেতে থাকার মধ্যেই অভিনব এই উৎসব। Bagus sih memanfaatkan dari bahan-bahan bekas nih kayak aqua gitu. Bagus. Lebih lebar sih, lebih bersih sih, lumayan. Bukannya terlalu bersih tapi lumayan bersih. Tapi sekarang lebih enak buat di pemandangan. Makin rame ya buat pariwisata. Jadi buat menggerakkan ini juga ya UMKM. জাকার্তায় বর্জ্য ব্যবস্থাপনা কতটা জরুরি হয়ে উঠেছে তা নিয়ে বারবার তাগাদা দিচ্ছেন পরিবেশবিদরা। বলছেন নগরীর বর্জ্যের স্তূপের অন্যতম প্রধান উৎস হয়ে উঠছে নদীগুলোই। Organik dan anorganiknya. Sehingga memang kegiatan yang kita lakukan, yang kami lakukan pada pagi hari ini juga dapat mengedukasi masyarakat akan pentingnya আন্তর্জাতিক ওয়াটার্স লার্নিং এক্সচেঞ্জ অ্যান্ড রিসোর্স নেটওয়ার্কের তথ্য, প্রতিদিন চিলিয়ং নদীতে শুধু কঠিন বর্জ্যই ভেসে যায় 7,000 টনের বেশি। জাকার্তার বর্জ্য অব্যবস্থাপনার প্রতীক হয়ে উঠেছে এই নদীটি। জীবন জীবিকার উৎস আর বন্যার পানি নিষ্কাশনের পথ বের করতে নদীটিকে সচল করার প্রক্রিয়া চলমান। নুজহাত কামাল, এখন বিশ্ব। শেষ করছি এখন বাজার, তবে তার আগে শিরোনামগুলো জানাবো আরও একবার। খাগড়াছড়িতে সংঘর্ষের ঘটনায় দাঙ্গা বাঁধানোর ষড়যন্ত্র দেখছে আইএসপিআর, সংযত থাকার আহ্বান।
রাজশাহীর একটি হাসপাতালে সমন্বয়ক পরিচয়ে চাঁদাবাজি, গ্রেপ্তার 4, মোহাম্মদপুর থানায় মামলা। নিউ ইয়র্কের রোহিঙ্গা বিষয়ক আন্তর্জাতিক সম্মেলন কাল, পরিস্থিতি তুলে ধরবেন প্রধান উপদেষ্টা। শারদীয় দুর্গোৎসবের সপ্তমী আজ, সকালে পুষ্পাঞ্জলি, মণ্ডপে মণ্ডপে ভক্তদের ভিড়। এই ছিল এখন বাজারে। এখন টেলিভিশন ওয়েবসাইটে দেখতে ভিজিট করুন www.ekhon.tv, ফেসবুকে দেখতে ভিজিট করুন facebook.com/tv.ekhon এবং ইউটিউবে দেখতে ভিজিট করুন youtube.com/c/ekhon tv।